স্বামী প্রবাসে থাকে বলে সন্তানাদি আমার কিছু হয়েছিল না। বিয়ের 4টা বছর পেরিয়ে গেল। নিজেকে বড় একা একা মনে হতো। শ্বশুর শাশুড়ি দুজনে বেঁচে নেই। আমার ননদের ছেলে ক্লাস 9-এ পড়তো। তখন থেকে আমাদের বাড়িতে জাগির থেকে ও পড়াশোনা করতে চাইতো, কিন্তু আমি যাই হোক আসতে দিতাম না। কিন্তু একদিন আমার স্বামী বিদেশ থেকে বলল, দেখো আমি যেহেতু এখানে থাকি, আমার বাবা মা দুজনে দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই বাড়িতে তোমাকে কোনো সন্তানাজও দিয়ে আসতে পারেনি, তুমি বড় একা। এ বাড়ির ও বাড়ির একে ওকে নিয়ে রাত যাপন করার চেয়ে আমি বলি কি, আমার বোনের ছেলেটা ও যদি ওখানে থেকে কলেজে পড়াশোনা করতে, এখন তো কলেজে পড়ে, গ্রাম থেকে কলেজে আসতে অনেক কষ্ট হয়। আমার বোন বেশ কদিন হলো আমাকে ফোন করতেছে, ইতিপূর্বে তোমাকে একবার বলেছিলাম, তুমি ওর ব্যাপারটা মেনে নাও নে। তাই বলি এখন আর আপত্তি করো না, ওকে তুমি একটু বাড়িতে একটা রুম তো ওর জন্য ছেড়ে দেওয়া যায়, বেশ কয়েকটা রুম আছে আমাদের, তাহলে আমি একটু নিশ্চিত হব। তুমি একটা যুবতী বউ বাড়িতে এভাবে একলা থাকো, এটা মানানসই না। ও তো বাড়ির ছেলের মতোই, ছেলেটা খুব ভালো আছে। আমি স্বামীর কথাই আর সেবারের মতো দ্বিমত পোষণ করে নিয়ে বললাম, তো ঠিক আছে তাহলে পাঠাও। তখন আমার স্বামী বলল, ঠিক আছে, আমি আমার বোনকে বলে দিলে ও ঠিক চলে যাবে। বেশ কয়েকটা দিন যেতেই আমার ননদের বড় ছেলে আমাদের বাড়ি বেশ গাট্টিগুটি বেঁধে নিয়ে চলে আসলো, এসে থাকা শুরু করলো। এবং কলেজে এখান থেকে খুব কাছে হয়, আমাদের শহরের মধ্যে এই বাড়ি তো খুব ভালো হয়েছিল ওর জন্য আর কি। পাশেই একটা ওর জন্য রুম পরিপাটি করে যা হোক বুঝিয়ে দিয়েছিলাম। ননদের বড় ছেলের নাম ছিল নয়ন। নয়নকে সবসময় আমি বলতাম, দেখো তুমি কলেজে পড়া একটা যুবক হ্যান্ডসাম ছেলে আমাদের বাড়িতে থাকবে, আমিও কিন্তু একটা যুবতী, যতই তোমার আমি আন্টি লাগি তবুও মানে চলাফেরা কথাবার্তা একটু দেখে শুনে, বুঝতে পেরেছি আমি কি বলতে চেয়েছি, যাতে এখানকার আশপাশটা মানুষ তোমাকে ভালো বলে সেভাবে চলবে, কোনো উচ্ছৃঙ্খল চলা যাবে না, সব মেনে এখানে থাকতে হবে। বলল ঠিক আছে আন্টি, আমাকে আর বলতে হবে না, মামা আমাকে ইতিপূর্বে সব বুঝিয়ে বলেছে। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন একবার বলা হয়েছিল, কিন্তু আপনি নাকি মেনে নিছিলেন না। যাক, আমি বেশি দিন থাকবো না, আমি এই কলেজ পড়াশোনা শেষ করেই তারপর এখান থেকে চলে যাব, খুব বেশি হলে 3-4টা বছর লাগবে। আমি বললাম ঠিক আছে তুমি থাকো, তুমি থাকলে তো বাড়ির ছেলের মতোই, ননদের ছেলে মানে তো আমারই তো, থাকো সমস্যা নেই। থাকতে লাগলো, এক যায় দু যায়। আমি আসলে ওই যে কথাই বলে না যে জীবন চলার পথে যখন যা প্রয়োজন হয় তখন সেটা গুটিয়ে নেয়, তা আমার বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সময় এবং পরিস্থিতিতে ওকে আমি বিভিন্ন কাজে মানে সহযোগিতা করার জন্য ডাকতাম ও সহযোগিতা নিতাম। কখনো আমার কোনো কিছু কেনাকাটা লাগলে ওকে আমি শহরে নিয়ে যেতাম, ওর সাথে গিয়ে কেনাকাটা করে আসতাম। ছেলেটা বেশ উঁচু লম্বা এবং খুবই সুন্দরী, আর যুবক ছেলে বলে কথা, ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, মানে খুব ভালো স্টুডেন্ট শুনেছি। তারপরে যা হোক আমার স্বামীও আমাকে মাঝে মাঝে বলতো, দেখো তুমি তো আসলে ওকে গুছিয়ে নিতে চাও না, ছেলেটা কিন্তু ভালো, ওর খাওয়া দাওয়ার জন্য কোনো ত্রুটি না হয়, একটু দেখাশোনা করো, ছাত্র মানুষ তো, ওর পড়াশোনা ঠিকঠাক যাতে করে সেভাবে তুমি খেয়াল রাখবে, পাশাপাশি যত্নটাও নেবে, আমার বোনটা তো আর কাছে নেই। আমি বললাম ঠিক আছে তুমি চিন্তা করবে না, একবার যেহেতু বাড়িতে জায়গা দিয়েছি ওকে নিয়ে তোমার আর ভাবতে হবে না, ওর ব্যাপারটা আমি দেখব। যা হোক তারপরের থেকে নয়ন আমাদের বাড়িতে ঠিকঠাক নিয়মিত থেকে কলেজ করতে লাগলো। যখন যা প্রয়োজন হতো আমার কাছে চাইতো, আমি দিতাম। ওদের ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো ছিল না,
মধ্যবর্তী ফ্যামিলির দারিদ্র বললে চলে। এরপর যে ও পড়াশোনার পাশাপাশি মানে বিকেল হলে একটু বাইরে অন্য ছেলেপেলেদের সাথে ক্রিকেট ফুটবল এই সমস্ত খেলাধুলা করা অভ্যাস ছিল। প্রতিনিয়ত বিকেলে যেত, ঠিক পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া। আমার রুমে এসে মাঝে মধ্যে একটু রিমোটটা হাতে করে টিভির সামনে বসতো, টেলিভিশন দেখতো, এটা সেটা। এত বড় ছেলে হয়ে গেছিল, বাড়ি থেকে ওকে মোবাইল দেয়নি নাকি ওকে কেউ কিনে দেওয়ার সমর্থ হয়নি তাও জানি না। হঠাৎ করে আমি বললাম, নয়ন তুমি কলেজে পড়া ছেলে, তোমার স্মার্টফোন নাই? নয়ন সেদিন আমার কোনো কথার জবাব দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হলো? বলতে লজ্জা পাচ্ছ? তোমার ফোন নেই কেন? আজকাল যুগে তো ছেলেরা একটু কোনো রকম চোখ খোলা শিখলেই আগে অ্যান্ড্রয়েড ফোনের আপত্তি করে বাবা মার কাছে, তবে তোমার যে ফোন নাই। নয়ন বলল, আন্টি কি করে বলে, আমার লেখাপড়ার টাকা জোগাইতে বাবা মার হিমশিম খেয়ে যায়, সেখানে আবার ফোন কোথার থেকে? মানে ফোনের কথা তো আমি মুখেই নিয়ে আসতে পারি না তাদের এই দারিদ্রতা দেখে। মামাকে একদিন শখ করে বলেছিলাম, মামা বলেছিল ঠিক আছে আমার খেয়ালে থাকবে, বিদেশ থেকে একটা ভালো ফোন পাঠিয়ে দেব। আমি বললাম তাই, ঠিক আছে। তোমার মামা যেহেতু তোমাকে আশ্বাস দিয়েছে তাহলে তোমার মামাকে একবার বলে দেখি। তারপরে আমার স্বামীকে আমি কথায় কথায় বললাম কথাটা, যে নন এত বড় একটা মানে কলেজে পড়া একটা যুবক ছেলে, ওর হাতে স্মার্টফোন নাই, এই জামানায় কি এরকম থাকে? ছেলেটা তো খুবই ভদ্র দেখছি, ভেবেছিলাম অন্যরকম। তুমি না ওকে একটা ফোন দিতে চেয়েছিলে, ওর ফোন পাঠাবে এ মাসে। আমার স্বামী একটা দামি ফোন ওর জন্য পাঠিয়ে দিল, সেই ফোনটাও ইউজ করতো। তো প্রতিনিয়তই তখন আর টিভির ঘরে খুব কম আসতো, আমার টেলিভিশন নিয়ে রিমোট হাতে করে আর বসতো না। অবসর সময় পেলে পড়ার ফাঁকে মোবাইলটা এদিক সেদিক দেখতাম। মোবাইলটা ওর হাতের সঙ্গে হয়ে গেল, এক যায় দুই যায় তিন যায়, এভাবে করতে করতে প্রায় 6 মাস পেরিয়ে গেল। ভালোই চলছিল। আমার কখনো কখনো মেঘ বৃষ্টি দেখলে না চরম ভয় করত। যেদিন প্রচণ্ড আকাশে মেঘ হতো, ঝোড়ো হওয়া বইবে, কালো মেঘ বা মেঘের গর্জন, এই সমস্ত শুনলে আমি একা থাকতে পারতাম না। হঠাৎ করে একদিন এরকম পরিস্থিতিতে পড়ে গেলাম। নয়নকে তাৎক্ষণিকভাবে ডাকলাম, তুমি তোমার রুম ছেড়ে আমার রুমে একটু আসো। আমি ঝড় বৃষ্টি দেখলে একা থাকতে পারি না, কেমন যেন মনের কাছে ভয় ভয় লাগে। এটা আমার আগে পরের থেকেই, তুমি কিছু মনে নিও না। যদি লোডশেডিংয়ে তো বিদ্যুৎটা চলে গেছে, ম্যাঘ বৃষ্টি নাই ছাড়ে, প্রয়োজনে আমি ফ্লোরে ঘুমাবো, তুমি এই বিছনাতে ঘুমাবে উপরে। বললো, সমস্যা নেই আন্টি, আপনি যা বলবেন আমি তাই করব। তারপরে ও যা হোক আমার পাশেই থাকলো, র্যাম জ্বালিয়ে ওয়েট করতেছিলাম। আর তো বিদ্যুৎ আসে না, রুমটা পুরো অন্ধকার, ওই চার্জার আলো এটা সেটাই কি আর ভাল লাগে? প্রচণ্ড মানে মেঘ বৃষ্টির সময় রাত 11টা 12টা 1টা পেরিয়ে যেতে লাগলো। মেঘ বৃষ্টি তো ছাড়ার উপক্রমই নেই, মানে ছাড়েই না, পাশাপাশি কারেন্টও চলে গেছে। কি যে সমস্যা! যাক, আমি দিশি বিশে না পেয়ে প্রচণ্ড ঘুমে ধরছিল। আমি সত্যি ফ্লোর বিছনাটা পেতে শুতে গেছি, তো বলছে না আপনি আমার আন্টি, আপনাকে আমি কি করে ফ্লোরে ঘুমাইতে দিব? আপনি আপনার বিছনাতেই শোন, আমি ফ্লোরে ঘুমাই, অথবা সুপার উপরে পা মিলে কোনো রকম রাতটুকু কেটে যাবে। একটা তো বেজেই গেছে। ছেলেটা খুব ভদ্র ছিল। আমি বললাম ঠিক আছে। তারপরে যা হোক আমি ওর কথা কয়েকবার রিপিট করেছি, যে না তুমি থাকো, না তুমি বেখানে খাটের উপরে সহ, আমি ফ্লোরে ঘুমাই। সে কিছুতেই আমাকে ওখানে ঘুমাইতে দেবে না ফ্লোরে। এরপর আমি আমার বিছানাতেই ঘুমালাম, আর ওকে আমি ফ্লোরে ঘুমানোর কথা বলো তো না, আমি সোফাতে একটু পা মেলে থাকবো। তারপর সত্যিও সোফাতে ঘুমিয়েছিল। কখন যে কারেন্ট আসছে যায় না, হঠাৎ ওর ঘুম ভেঙে গেছে। আর আমার একা শোয়া অভ্যাস তো, ফ্যানটা সান করে যখন ঘুরছিল, বাইরে আর মেঘ বৃষ্টিও নেই, পুরো রাত গভীর, অর্ধেক রাত, মাঝরাত্রে।
হয়তো গায়ের কাপড়টা আমার একটু বেলো পাতারি অগোছালো থাকে ঘুমের মিতেলে, এটাই স্বাভাবিক, এটা আমার আগে পরের থেকেই। কিন্তু ও যেহেতু হয়তো হিসু করার জন্য বাইরে যেতে হয়েছে, লাইটটা জ্বলছিল, ও হিসু করে এসে ঢুকে আমাকে এই অবস্থায় দেখে হয়তো চোখে লাজ বা শরমে হোক যেভাবেই হোক আমার অগোছলটা কেউ হাত দিয়ে একটু ঠিক করতে যায়। আর আমি হঠাৎ করে ঘুম ভেঙে ওকে ওভাবে দেখতে পাই। আমি ঝটফট উঠে বসে পড়ি, বললাম, নয়ন, এ কী করছো তুমি? তুমি আসলে আমি তো এটা তোমাকে ভাবিনি কখনো, তুমি এখানে কেন? নয়ন বলল, আন্টি, আপনি যা ভাবছেন আসলে তা নয়। আমি যেহেতু এখানে শুয়েছি, আমি হিসুতে ধরছিল আমার, আমি হিসু করে এসে লাইটটা জ্বলছে টপ টপ করে, তো ভাবলাম যে আপনার এই অগোছলো কাপড়টা আমি ঠিক করে দিচ্ছি গেছি, এতটুকুই, আর তো কিছু না। আপনার শোয়াটা বুঝি এরকমই অগোছালো। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, আর কিছু নাই তো? তুমি কিছু দেখেছ? নয়ন বলে, হ্যাঁ, যে অবস্থায় ছিলেন আমি পুরোটাই, চোখ কী করে বন্ধ করবো, চোখ মেলতে একবার দেখেছি, দুবার আর তাকাইনি, তবে দেখেছি। আমি যা হোক লজ্জা পেলাম একটু, তারপরে নিজেকে গুটিয়ে গাটিয়ে লাইটটা বন্ধ করে বললাম, ঠিক আছে শুয়ে পড়ো। আমার কিছুতেই ঘুমে ধরছিল না। ওই মুহূর্তে মনে হচ্ছিল যদি আমার স্বামী আমার পাশে থাকতো ভালো হতো। একটা যুবক ছেলে আমার একই সাদনার তলে গভীর রাত্রে শুয়ে আছে, মাথার মধ্যে কেমন একটা শয়তানি ভাব, কেমন যেন একটা বলতে লাগলো এটা সেটা। 10-15 মিনিট যাচ্ছিল, এদিক কাত ফেরি ওদিক কাত ফেরি, কিন্তু চোখে আর ঘুম আনাইতে পারি না। ওয়েট করতেছি, রুমটা বিটবিটে অন্ধকার, লাইটটা বন্ধ, ফ্যানটা শান শান করে ঘুরছে, মেঘ বৃষ্টি থেমে গেছে, নিঝুম গভীর রাত। আর নয়ন সুপাতে শুয়ে আছে, যাই না ঘুমাইছে না জাগনা আছে, কিন্তু আমার তো ঘুমে ধরছিল না। ভাবছিলাম নয়ন তার মানে আমার সবই দেখে ফেলছে, এটা ভাবতেই কেমন যেন। আর ও তাছাড়া খুবই দর্শনদারী ছেলে, খুবই হ্যান্ডসাম বটে, তবে ছেলেটা খুব লাজুক এবং সৎ, সহজ সরল, গ্রামের ছেলে তো। এটাই ছিল আমার মনের কাছে একটা সংশয়, বিরক্তকর, যে ঘোড়াডিমও যদি একটু চঞ্চল হতো, শহরের ছেলে হতো, এত কিছু বোঝাইতে হতো না, এতক্ষণই একটা কিছু বুঝতেই তো পারছ। তারপরে দিশিমেশে না পেয়ে ছোট্ট কণ্ঠে আমি ওকে ডাকলাম, বললাম, নয়ন, তুমি কি ঘুমিয়ে পড়ছো? এই নয়ন। নয়ন ঠিক নড়ে চড়ে উঠে বলল, হ্যাঁ আন্টি, হালকা ঘুমিয়েছিলাম। উঠে বসে বলছে, কিছু বলবেন? আমি বললাম যে হ্যাঁ, লাইট জ্বালানোর দরকার নেই, তুমি একটু আমার শিহরণে বসো তো মাথার পাশটায়। নন ঠিক উঠে এসে আমার মাথার পাশে বসে পড়ল। আমি বললাম যে আমার আসলে কেমন যেন মাথাটা খুব বিষ করছে, ব্যথা করছে, তুমি আমার মাথাটা একটু মাসাজ করে দাও তো। নয়ন বলল, খালি খালি মাসাজ করলে তো হবে না, একটু ঠান্ডা তেল আছে নাকি? আমি বললাম, তেল লাগবে না, তুমি শুধু তোমার হাতটা আমার মাথায় এনে বোলালে আমি 1 নিমিষে ঘুমিয়ে পড়ব, তারপরে তুমি তোমার মতো গিয়ে ঘুমিয়ে পড়বে। নয়ন বলল, আচ্ছা ঠিক আছে আন্টি, এত করে যেহেতু বলছেন। তারপরে এক কথা দু কথাই নয়ন আমার মাথায় সুন্দর করে আলতোভাবে হাত বুলে মাথাটা মাসাজ করতে লাগলো। আমার ভীষণ ভালো লাগছিল, আসলে মাথাটাও কেমন যন্ত্রণা করছিল, অনেক সময় কারেন্ট ছিল না তো, প্রচণ্ড গরমে ভালো লাগছিল না। নয়ন সুন্দরভাবে মাথাটা মাসাজ করতেছে পাশেই বসে আছে। তারপরে এক সময় আমি বললাম যে ওখানে নাই, এই দিকটা একটু মাসাজ করে দাও তো। ও বলে যে হ্যাঁ, আমি তো মাথা ঠিকই মাসাজ করে দিচ্ছি। আসলে নয়নকে আমি যা বলে বুঝাইতে চাই, নয়ন ওদিকটা আসলে কান করে না, ওদিকটা দিতে চায় না। আমি নিজে হাত দিয়ে পিঠটা এদিক দিয়ে সুন্দর করে মাসাজ করাতে লাগলাম। এক পর্যায়ে নয়ন কেমন যেন লাজুক লাজুক আর
ছোট্ট কাপা কাপা কণ্ঠে আমাকে বলল, আন্টি এখন আমি যাই, আমার ভালো লাগছে না। আমি বললাম, কেন, কি হয়েছে তোমার, কোনো সমস্যা, মন কিছু বলছে? নয়ন কোনো কথা বলে না, চুপচাপ গম্ভীর হয়ে বসে থাকলো। আমি বললাম, কি হলো, ছেলে মানুষ এত গম্ভীর হলে হয়? একটু চঞ্চল হতে হয়। গ্রামের ছেলে হয়েছে তো তাতে কি হয়েছে? তুমি না কলেজে পড়াশোনা করো, ভালো স্টুডেন্ট শুনেছি, তবে যে এত কথা কম বলো, তুমি বোঝো না? তোমার যদি কিছু মন চাই, কিছু বলতে চাই, তুমি বলো, নির্দ্বিধায় বলে ফেলো। আমাকে বন্ধুর মতো ভাবতে পারো, আমার সাথে ফ্রি হয়ে চলবে। এক বাড়িতে একই সাধনার তলে এইভাবে এত লাজুক সেজে থাকলে চলা যাবে? তবু বললেন, একদম গম্ভীর হয়ে চুপচাপ বসে আছে আর বলছে, আমি এখন সোফাতে যাই, ঘুমিয়ে পড়ি, ভালো লাগছে না আন্টি, আমি আপনাকে বলতে পারবো না ও কথাটা। আমি বললাম, এদিকে আসো, লাইটটা জ্বালাও। বলে, ঠিক আছে। লাইটটা যখন ও জ্বালিয়ে দাঁড়িয়ে থাকলো, আমি বললাম যে তুমি আমার মুখের দিকে এক দৃষ্টিভঙ্গিতে একটু তাকিয়ে থাকো তো, আমার চোখে চোখ রাখো। নয়ন তখন আমার দিকে সুন্দরভাবে তাকিয়ে থাকলো আর বলছে, কেন হঠাৎ এরকম? আমি বললাম যে, কি, আমাকে দেখতে তোমার কেমন লাগে? আমি কি মেয়ে হিসাবে খুব অসুন্দরী, কুৎসিত, বিচ্ছিরি, পছন্দ হয় না তোমার? নয়ন বলল, হ্যাঁ আন্টি, এটা কেমন কথা, আপনাকে তো ভীষণ ভালো লাগে, খুব সুন্দরী মেয়ে আপনি, মামার পছন্দ আছে বটে, তবে আপনাকে দেখে সুন্দর অসুন্দরী সেটা আমাকে জাজ করতে খুব বলছেন কেন? আমি বললাম, কথায় কথায় তুমি আমাকে আন্টি আন্টি বলো না তো, চুপ থাকো, তুমি তো প্রায় আমার এক জুটির, তবে আর যেন এরকম কথায় কথায় এরকম আধিক্যতা না দেখি। লাইটটা বন্ধ করে দিয়ে এদিকে আসো। তারপরে আসলে লাখ লাখ লজ, এগুলো আসলে আমি ভাঙাইতে পারছিলাম না। ওকে কথা বলতে গেলে বেশ হিসাব নিকাশ করে, যে চঞ্চল তৈরি করতে চেয়েছিলাম, যে একটু ঘাবা গুবা গ্রামের ছেলে তো একটু চালাক চতুর বানিয়ে ফেলবো, তাছাড়া কি আর শহরে চলা যায়? তারপরে এক যাই দু যাই, ও ছেলে মানুষ, হাজার হোক আমি ওর আন্টি লাগি। লজ্জায় বিমরিত হয়ে ও কিছু বলতে না পারলেও ওর মনের মধ্যে অন্য কিছু নিশ্চয়ই চলছিল, সেটা আমি বুঝতে পারলাম। কিন্তু ও অনেক ভীতু, অনেক লাজুক। তারপর যাক, ওর মতো করে সোফাতে শুয়ে পড়লো, আমি আমার মতো ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, আমি ওকে রান্নাবান্না করে বেশ খাইয়ে পরিপাটি করে বের করে দিলাম, ও কলেজে চলে গেল। আমি সংসারের অগোছলো কাজগুলো সেরে সুরে, তারপরে ও যখন কলেজ থেকে ফিরছিল, আমি বললাম, তুমি এখন কোথায় যাবে ঠিক করেছ? একটু বিশ্রাম নেবে, তারপরে ওই খেলাধুলা করতে, ফুটবল ক্রিকেট খেলতে মাঠে যাবে বন্ধুদের সাথে আড্ডায়। আজকে যদি তোমাকে না যেতে দিই? নয়ন বলো, আন্টি আপনার যদি কোনো কাজ থাকে সেটাই আগে করব, বন্ধুদের সাথে না হয় আজকে আড্ডায় নাই গেলাম বিকেলে। আমি বললাম, হ্যাঁ তাহলে আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে। নয়ন বলল, কোথায়, আমি তো এখানে কম চিনি। আমি বললাম, সেটা তোমাকে চিনতে হবে না, আমি তোমাকে চিনিয়ে নিয়ে আসবো। ওই নদীর পাড়টাই দুজনে আজকে ঘুরতে যাব। সেই কবে গেছে আমার মনে পড়ে না। আসলে বাড়িতে কেউ আমাকে নিয়ে যে ঘুরে ফিরে বেড়ানোর মতো কেউ নেই তো, আর একা গেলে যত দোষ, বুঝবি তো আমি একটা যুবতী মেয়ে, একা কে পথ চলতে পারি? আর তুমি যেহেতু বাড়ির ছেলের মতোই, তো তোমার সাথে পথ চলতে আমার কোনো আপত্তি নেই, কেউ কিছু বলবেও না। আর এটা তোমার মামারই আদেশ, বুঝতে পেরেছ? তুমি তৈরি হয়ে নাও। নন একটু বিশ্রাম নিয়ে যাক রেডি হলো। আমি বললাম, নয়ন আমাকে কোন পোশাকে দেখতে তোমার ভালো লাগে? নয়ন একটু চিমটি কেটে হিমশিম খেয়ে চুপচাপ থেকে তারপরে বলল, আন্টি আপনাকে ওই সালোয়ার কামিজটাতেই বেশ হ্যাপি লাগে, ওটাই আমার কাছে পারফেক্ট। শাড়ি পরলে না কেমন যেন বুড়ো বুড়ো লাগে। আচ্ছা শাড়ি পরব না, এমনিতে একটু মোটো মানুষ, গায়ে ভরা, তো সালোয়ার কামিজটাতেই ভালো। আমি বললাম, ঠিক আছে, তোমার যেটা পছন্দ আমি সেটাই করব।
তুমি যেটা পছন্দ করো না এখন থেকে আর আমি সেটা করব না। নয়ন বলল ঠিক আছে। তারপরে দুজনে বের হয়ে গেলাম রিক্সা নিয়ে শহরের এই কানাচ ওকানাচ ঘোরাফেরা করে এক পর্যায়ে নদীর পাড়ে নিরিবিলি একটু কাজ বনের পাশে গিয়ে দুজন বসলাম। এ কথা সে কথা ওকে আর কি আমি আমার সাথে একটু ফ্রি মাইন্ড এরকম একটা পরিবেশ করতে চেয়েছি যে ওর লজ্জা যাতে আর না থাকে। এক পর্যায়ে নয়ন আসলে ওর মধ্যে চালাক চতুরতা যথেষ্ট ছিল, কিন্তু ও আমাকে শ্রদ্ধা সম্মানের জন্য এত কিছু নিজেকে সামলিয়ে রাখছে। আস্তে আস্তে ও সব প্রকাশ করতে লাগলো। ও আমার সাথে বেশ হাসি খুশি এবং মন খুলে কথা বলতে শুরু করলো। ওর মধ্যে একটা দারুণ সুন্দর একটা রোমান্টিক মন আছে আমি বুঝতে পারলাম, আর আমি এটাই চেয়েছিলাম। মাঝে মধ্যে বাদাম কিনে বাদাম ছিলে খেতে খেতে আমি বললাম আচ্ছা নয়ন একটা কাজ করবে? নয়ন বলল কি? আমি বললাম এই বাদামগুলো ছিলে ছিলে তুমি আমার গালে খাইয়ে দিবে। খুব ইচ্ছে করছে, তুমি না করবে না প্লিজ? নয়ন বলল হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, দেন আমি আপনাকে প্রত্যেকটা বাদাম রোয়া ছুলে ছুলে একটু একটু করে খাওয়াই দিচ্ছি। বলে বাদাম ছিলে ছিলেও আমাকে খাইয়ে দিল। তারপরে এক পর্যায়ে এক যায় দু যায় এরকম করতে করতে বেশ কিছুটা দিন যেতে ও আমার সাথে অতপ্রতভাবে একদম অ্যাক্টিভ হয়ে গেল। আমি যা বলি, যখন যা করতে বলি, হাসি ঠাট্টা। সেই প্রথম আমার বাড়িতে যেরকম একটা গ্রামের হাবা গুবা চলে আসছিল, সে নয়ন আজকে চরম চতুর চালাক হয়ে উঠছে। আর ওকে এটাই আমি তৈরি করে ফেলছি যাতে যখন যা বলি এবং আমার চোখের ভাষাও বুঝতে পারে। তারপরে নয়নের স্মার্টফোন আমি কখনো ট্রাই করে দেখিনি। হঠাৎ করে নয়নের ফোনটা টেবিলে পড়ে আছে। আমি ফোনটা ধরতেই নয়ন বলল যে আন্টি আপনি আমার ফোন ধরছেন, ফোনটা তো লক করা আছে, লকটা আমি একটু খুলে দিই। আমি বললাম ঠিক আছে, খুলে দাও তো দেখি, আর তুমি এখানে থাকো, আমি ফোনটা নিয়ে আমার রুমে গেলাম, একটু এক জায়গায় ফোন করে কথা বলতে হবে। বললো ঠিক আছে নিয়ে যান। সর্বপ্রথমে নয়নের ফোনের গ্যালারিটা চেক করলাম, কিন্তু বাবা ফোনে গ্যালারিতে ঢুকতেই দেখি এই যাবৎ আমি বাথরুমে গোসল ঘুরছি, গোসলখানায় আমার গোসলের ভিডিও বেশ অনেকগুলা নয়নের ফোনে। আবার যখনই আমি একটু অগোছল অবস্থায় আছি সেটাতেও পিক করে রাখছে অনেক ফটো। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, তার ভেজা বেড়াল চুপি চুপি জল খায়। নয়ন তো তাহলে তার মনে আমি ঠিকই আছি, কিন্তু সে হাবাগুবা একটা ভেষ ধরে আছে। না না, নয়নকে আমি জানাবো না যে আমি এগুলা দেখছি, এবং ডিলেটও করলাম না। তার আমি পরিষ্কার বুঝিয়ে উঠলাম যে নয়নের মনে আমাকে নিয়ে যত জল্পনা কল্পনা এবং আমাকেও মনের কাছ থেকে বেশ চায়, বা ওর মনে একটু আমি জায়গা তৈরি করতে পেরেছি। এখন হবে। আমি তো ভীষণ কষ্টে থাকি, স্বামী আমার দিনের পর দিন প্রবাসে। আসলে কি বলবো বন্ধুরা, বিয়ের পরে না একলা জীবন আর ভালো লাগে না। কিসের টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে কী হবে? মেয়েরা দাম্পত্য জীবনের স্বামীর সংসারে একটু সুখ শান্তিই খোঁজে। স্বামী যদি কাছে না থাকে, শুধু টাকা পয়সা শখ বিলাসিতা দিয়ে কি আর মন ভরে? বুঝোই তো, ভালো লাগতো না। আর এই জন্যই তো নয়নের মতো ছেলেকে ওই হাবা গুবা থেকে চালাক চতুরি পরিণত করতে লাগেছি, আর সেটা মনে হয় আজকে আমি সফল হতে পেরেছি। তারপরে আমি তো আসলে নয়নের ব্যাপারটা বুঝে ফেললাম। যখন ওর পড়াশোনা শেষে ওর ঘুমের সময় হলো, ঠিক সেদিন রাত্রে বেশ রাতটা একটু গভীর করে নিলাম। আমি ততক্ষণে ঘুমাইনি। তারপরে নয়নকে হঠাৎ করে আমি দরজায় নক করলাম। বললাম নয়ন তুমি কি ঘুমিয়ে পড়ছো না জেগে আছো? নয়ন একটাকে সাড়া দিয়ে বলল না আন্টি,
আমি জেগে আছি, কিছু বলবেন? আমি বললাম হ্যাঁ, দরজা খুলো, আমি একটু ভিতরে আসি। বলল ঠিক আছে আসুন। এবারে নয়ন দরজা খুলে দিল, আর আমি ওর পাশে গিয়ে বসতে দেখি নয়নের চেহারাটা কেমন অমলিন, মানে কেমন যেন ঘেমে কি একটা অবস্থা। আমি বললাম নয়ন, তোমার ঘরে তো ফ্যানটা খুব জোরে ঘুরছে, তবে তোমার চেহারার এই কি হাল, তোমাকে এমনটা দেখতে দেখাচ্ছে কেন, কি হয়েছে তোমার? তখন নয়ন বলল আন্টি, এত কিছু আপনি জানার দরকার নেই, আসলে আপনি কেন আসছেন সেইটা বলুন। আমি বললাম আরে আমি তো একটা প্রয়োজনে আসছি, অবশ্যই সেটা তো বলবো, তার আগে তুমি তো বলো, তুমি আসলে এরকম, তোমাকে এরকম দেখতে দেখাচ্ছে কেন? আমি কিন্তু বুঝতে পারি। হঠাৎ করে ওর বালিশে এলিয়ে রাখা মোবাইলটা, ওই মোবাইল স্ক্রিনে আমার চোখ চলে যায়, আর সেখানে দেখি আমার ওই গ্যালারিতে রাখা গোসলের ভিডিও, সেটা প্লে করে ও দেখছে। আমি কিছু না বলে বললাম নয়ন, এটা তো আমার ভিডিও, আর তুমি আমার এই গোসলের ভিডিও তুমি কিভাবে করলে? বলে ওটা কিছু না আন্টি, প্লিজ, এটা হচ্ছে ভুলে হইতে। আমি বললাম থাক, আর ন্যাকামো করতে হবে না। কেমন করে ভুল হলো তোমার? আমি একটু মেজাজ করে কথা বলতেছিলাম, দেখি ও কি বলে। তখন নয়ন বলতেছে আন্টি, ওই আমার ওই ক্যামেরা ওপেন হয়ে গেছিলো, তো আমি ওই গোসলখানায় তাছাড়া মোবাইলটা মনে বলে ফেলে আসছিলাম, তার পরেক্ষণেই আপনি গোসলে ঢুকছিলেন, তো আমার যখন মনে পড়লো যে আমি ফোনটা ফেলে আসছি, আর ফোনটা যখন গোসলখানায় নিচে যায়, যে দেখি আপনি গোসলখানায় গোসল করছেন, তখন আপনাকে দেখে আমি ফেরত চলে আসছি। ঠিক আপনি যখন গোসল সেরে ওখান থেকে বের হয়ে আসলেন, পরে আমি যে ফোনটা নিয়ে আসছি, আর এর মধ্যেই ভিডিও হয়ে গেছে। আমি বললাম ও তাই, তো তোমার মোবাইলের ক্যামেরা কি অটোমেটিক চালু হয়ে যায়? নন কথা বলে না। আমি বললাম দেখি, তারপরে দেখি আরও। আমি বললাম যে আচ্ছা একটা না হয় ভুলে হয়েছে, কিন্তু এই যে এতগুলা ভিডিও এক একদিন এক একটা, এক একদিন এক একটা, তার মানে প্রত্যেকটা দিনেই একই ভুল অটোমেটিক ক্যামেরা চালু হয়ে যায়, তুমি ওখানে মনের ভুলে ফেলে আসো কি? নয়ন বলে আন্টি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ জোর হাত করে আপনাকে বলছি আমাকে ক্ষমা করে দেন, আর কখনোই এমনটা হবে না। এই যেখানে আমি এক্ষুনি ডিলিট করে দিচ্ছি। আমি বললাম থাক, ডিলিট করতে হবে না, সব কিছু যখন আমার গোপন উত্তর সব তুমি বুঝেই ফেলছো আর দেখেই ফেলছো, আর কি বাদ আছে? এখানে যা আছে শুরু থেকে চেঞ্জ করা অবধি সবই তোমার ভিডিও ধারণ করা, তুমি তো সবই দেখছো। একটা কথা বলি তোমাকে, তুমি যদি আমার কথা এখন থেকে না শোনো, আমি তোমাকে যা বলবো তা যদি না শোনো, তাহলে মনে রাখবে তোমার এই ভিডিও ধারণ করার কথাটা তোমার আঙ্কেলকে আমি বলে দেবো, আর আমার বাড়িতে থাকার স্বার্থ আর মিটে যাবে। তখন বলো আন্টি আপনি যা বলবেন আমি এখন থেকে তাই শুনবো, আপনার একটা কথাও আমি অমান্য করব না, আপনার ইচ্ছার বিরুদ্ধে যাব না, আপনি শুধু একবার আদেশ করে দেখুনই না, তবুও প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমাকে এর জন্য কোনো শাস্তি যাতে পেতে না হয়, দয়া করে একটা বার আমাকে ক্ষমা করুন, আমি সব বুঝে ফেলছি, ডিলিট করে ফেলবো এক্ষুনি, তবে কাউকে বলবেন না প্লিজ, আসলে আপনাকে আমার ভীষণ ভালো লাগে তো বলতে পারি না। আমি বললাম হ্যাঁ, এ বয়সে এরকম হওয়াটাই স্বাভাবিক, তবে আমার অজান্তেই যেহেতু আমাকে গ্রাস করেছো, সব কিছু দেখে শুনে বুঝে ফেলছো, আর বলারই বা কি আছে? আর এখানে দোষের আমি কিছুই দেখছি না, তুমি দেখছো ভালো কথা, দেখে যেহেতু ফেলছোই, ওটা মুছতেও হবে না, আর আমি কাউকে বলবো না, এই নিয়ে তোমার অত ব্যস্ত হতে হবে না, টেনশন করো না, আমি কাউকে বলবো না। তবে কথা কিন্তু একটাই, তুমি আমাকে কথা দিয়েছো, আমি তোমাকে যখন যা আদেশ করব, মানে আমার যখন যা কিছু করতে বলি, আমি এই সংসারের বাজার করা, আমি তোমাকে নিয়ে শহরে যাব, আমার প্রয়োজনীয় কোনো জিনিস তুমি কিনে কেটে নিয়ে এসে দিবা, সংসারের অগোছালো কাজ, এবং আমি রাতে হোক দিনে হোক আমার যখন যে প্রয়োজনে তোমাকে রাখবো, সার্বিক কাজে আমাকে সহযোগিতা করতে হবে, কি কোনো আপত্তি নেই তো? নয়ন বলল না আন্টি, একদম না,
আপনি যখন আমাকে যা আদেশ করবেন আমি তাই পালন করব। রাত দিন 24 ঘন্টা, কোনো সময় সীমা নেই, শুধু একটা বার আপনি হুকুম করুন। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এমন কিছু করতে বলবো সেখানে যদি তুমি না করো তাহলে? নয়ন বলল, আপনি একবার আদেশ করেই দেখুন না, সে যে কাজ সে যেখানেই হোক আমি সেটা করবই। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব, কখনো আপনার হুকুম আমি অমান্য করব না। আমি কথা দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। তবে এ বিষয়ে আর আমাকে কিছু বলবেন না। আসলে মনে ধরছিল তো, তাই হয়তো ভুল হয়ে গেছে, আর হবে না এখনো। আমি বললাম থাক, আর আদিক্ষাতে করতে হবে না, বুঝেছি। আমার ভালো লাগলো, আমি কারো মনে ধরতে পারিছি। ব্যাপারটা আসলে নয়নের সামনে বললাম তো, নয়ন শুনে খুব মনে হচ্ছে মনের কাছে খুশি হলো। তবু আমাকে বলছে, আপনি আসলে নাটক করছেন, নিশ্চয়ই আমাকে কোনো সাজা দিবেন বুঝি? আমি বললাম না নয়ন, বিশ্বাস করো, আমার কথা মেনে চললে তোমার কোনো সাজা নেই। তবে এখনই আমি তোমার ঘরে আসছি কেন জানো? তোমাকে একটা কথা বলতে। নয়ন বলল, কি কথা? বলে ফেলুন, কি করতে হবে আমাকে? আমি বললাম কি করতে হবে না, তুমি একটু আমার ঘরে আসো তো, অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি। তাছাড়া রাত তো এখন অনেক হয়ে গেছে, আমাকে ঘুমাইতে হবে। বলো ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তারপর আমি আমার রুমে চলে গেলাম। নয়ন কিছু সময় বাদে আমার রুমে আসলো। আমি বললাম দরজা লাগিয়ে দাও। বললাম দেখো, তুমি আজ বাদে কাল ভার্সিটিতে চলে যাবে, পড়াশোনায় যথেষ্ট আগিয়ে গেছ, তাছাড়া একটা হিরোর মতো দর্শনদার একটা সহজ সরল গ্রামের ছেলে তুমি। তোমাকে এখানে নিয়ে আসার পরে চালাক চতুর যা কিছু বানানোর দরকার আমি করেছি নিজের প্রয়োজনে। এই যুগে এরকম হাবাগুবা ছেলে চলে নাকি? কিন্তু তুমি তো ঠিক তা নয় যা ভেবেছিলাম, তলে তলে এত দূর, মনে মনে আমার বাড়ি থেকে আমাকে দেখে গিলছিলে। আর আমি তোমাকে না বড্ড বলদ ভাবছি, তা দেখছি আমারই ভুল ছিল। আমাকে দেখতে তোমার কেমন লাগে? আচ্ছা নন বলো তো, আমার কি কি তোমার পছন্দ হয়? নয়ন বলে, আপনার পায়ের থেকে মাথা অবধি পুরো মানুষটাকেই আমার ভালো লাগে। আপনার হরিণী দুটার চোখ, মাথার লম্বা কালো কেশ, আর কমল দুটা, আর রঙিন ঠোঁট, খুব ভালো লাগে আমার। আপনি মিষ্টি হাসি দেন না, তখন আপনার মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। খুব ভালো মনের মানুষ আপনি। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারেন। আপনার শাসন বারণ সব আমার কাছে ভালো লাগে। আমি বললাম কেন ভালো লাগে জানো? তুমি যে মনের কাছ থেকে আমাকে অনেক গভীরে ভালোবাসো, এটা হচ্ছে তোমার মনের কথা, তুমি প্রকাশ করতে পারছো না, বোকা ছেলে। জানো না, বিয়ের পরে এইভাবে একলা একলা জীবন আর ভাল লাগে না। তুমি তো এখনো বিয়ে করনি, তুমি আর কি বুঝবে দুঃখ কষ্ট? যত যন্ত্রণা, যত কষ্ট সেটা আমার মধ্যে যায়, মাঝে মধ্যে খুব খারাপ লাগে। তোমাকে কথা শিখাতে বলে ডাকি, তুমি আসলে ছেলে নামের কি বলবো, আর থাক বললাম না, তুমি কিছুই বুঝো না। তুমি যে তলে তলে আমার এত ভিডিও, এত কিছু, আমার এত ছবি মোবাইলে রাখছো, যখন মনে পড়ে তখন দেখো বুঝি। নন মাথা নাড়িয়ে বলল যখন আমি আপনাকে মিস করতাম তখনই এটা বের করে করে দেখতাম, ভালো লাগে। আমি বললাম আচ্ছা এইটা দেখলে, তুমি এই যে গোসলের ভিডিও এগুলো দেখলে তোমার ভিতরে কোনো কিছু বলতো না? নন বলে কি করবো, হাতে মেরে ফেলে দিতাম। একথা বলতো রে, একদম মুখে আটকালো না। এমন হচ্ছে এগুলো করতেও না, এগুলো করলে স্বাস্থ্য খারাপ হয়, শরীর খারাপ হয়, মন খারাপ থাকে, মূল্যবান সম্পদ নষ্ট করতে নেই, বোকা ছেলে। আমি আছি না, আমি ওটার ওষুধ দিয়ে দেবো, আমি ওটা ঠিক করে দেবো, ওটার ব্যবস্থা করার জন্য তো তোমাকে ডাকছি। তারপরে নিজে ল্যাম্পটা বন্ধ করে দিয়ে বললাম যে তুমি এ পাশে সও,
তোমার সাথে আজকে গল্প গুজব করতে করতে রাতটা পার করে দেব। নিজেকে বড্ড একা লাগে জানো না। নয়ন বলে, আমারও কেমন যেন আপনার বাড়িতে আসার পরে প্রথম প্রথম ভালোই লাগতো, কিন্তু যখন কমে দিন পেরিয়ে যাচ্ছিল অনেকগুলি, তখন আমার আর একদম ভালো লাগছে না। আমি বললাম কেন? বলে, একটা মানুষকে আমি খুব ভালোবাসি মন থেকে, তাকে এই কথাটা যতক্ষণ না প্রকাশ করে জানিয়ে দিতে পারছি ততক্ষণ আমার মধ্যে কেমন যেন একটা ছটফটা, একটা যন্ত্রণা, একটা বিরক্তিকর ব্যাপার, ভালো লাগে না। হ্যাঁ, আমি বললাম, সেই মানুষটি বুঝি আমি? নয়ন মুচকি হেসে বলল, ধরে নেন তাই, কি আর বলার, এতদিন তো বলার সাহস হয়নি, সবই যেহেতু মেনে নিয়েছেন। তবে এটাও সত্য। আমি একথা শুনতেই ওকে হেসটে বুকে টেনে জড়িয়ে ধরে ছোটো মোটো ঠুনটি খেতে লাগলাম। বেশ আদর করলাম, ভালোবাসলাম, মাথায় হাত বুলিয়ে সন্তানের মতো করে বললাম যে এখন ঘুমাও। নিথরে পড়ে থাকলো। কিছু সময় বাদে, ছেলে মানুষ তো আর কি বলবো, চুপচাপ হাসি রহস্য কথাবার্তা, আর এভাবেই ঘুমাইতে ঘুমাইতে এক পর্যায়ে ও বুঝে নাও, মানে আমার স্বামী বিদেশ যাওয়ার আগে সেই কবে বিয়ের বছরে খাট কিনছিল, কাঠের খাট হুড়ে ধরছে, কেমন জয়েন্টে জয়েন্ট থেকে আদা খোলা হয়ে গেছে, নড়বড়ে। নয়নজনা সেদিন সেটা পুরাই ভেঙে চুরে ফেলছিল। কি নড়বড়ে আওয়াজ, ঘ্যাঁকুর ঘ্যাঁকুর ক্যাকুর ঘাট ঘুট, মানে রুমের মধ্যে ঢোল ডোবের বাজছে কত সময় ধরে। মানে কি যে একটা অবস্থা, হাসি ঠাট্টা। আমি ভারী মানুষটা এদিক থেকে ওদিক কাঠ ফিট ফিরে চলতেই শব্দ হয়। সব মিলে ওর দম আসছে দেখলাম, ওর প্রাণটা না চুড়াইয়ে যায়। ওর ওটা না অনেক বড় এবং মোটা, আর কত আইটেম যে জানে, চিত কাঠ খাড়া এদিক সেদিক। বাহ, আমি মুসকে হাঁটে দিতাম, বলতাম, এত রহস্যময় কথা তুমি কই পাইছো? তোমার মনের মধ্যে একটা মানুষের মন ভালো করার জন্য এত কথা আছে? তুমি বড্ড সহজ সরল মনের মানুষ। তাহার বন্ধুরা ওর ওটা বেশ যুবক ছেলে বলে কথা, একদম আমার জন্য পারফেক্ট ছিল। পুরো প্রায় 30 মিনিট আমি তো অনেক খুশিতে ওর কথাবার্তা শুনে, ওর এই হাসি মুখে কথাবার্তা, প্রতিটা কথায় আমি হেসে দিতাম। বেশ ভালো রসিকতা জানতো। তারপরে আমি বললাম, কি এখন কি লজ্জা ভাঙছে? এই যে হাসি ঠাট্টা এত আনন্দ উল্লাস করছি তোমার সাথে। নয়ন বলল, না, আমার কমেই সময় যাচ্ছে, কমেই ভালো লাগছে। তবে তোমার মায়ে পড়ে যাচ্ছি, একটা মানুষ হিসাবে তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি। সত্যি আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। এই বলেও আর একটা বার আমাকে বুকে জুড়ে আদর করে দিল, উম্মা দিয়ে দিল, আর বলল, সবসময় তোমার যখন খারাপ লাগবে আমাকে পাশে ডাকবে, আমি এসে কথাবার্তা বলে তোমার মন ভালো করে দেব। আমি বললাম, ঠিক আছে, এখন থেকে তো আর আমার চিন্তা নেই, তুমি তো আছোই। যা হোক, আফসোস হতে লাগলো, এই নয়নকে সেই সময় কেন আমি বাড়িতে জায়গা দিইনি। অনেক দেরি করে ফেলেছি, অযথা নিজের জীবন থেকে অনেকগুলো প্রয়োজনীয় দিন এক এক করে তিলে তিলে হারিয়ে ফেলছি। আমার স্বামী আসলে কি আমার এই জীবন থেকে হারিয়ে যাওয়া এক একটি মুহূর্ত ফেরত দিতে পারবে? কখনোই না। এই জন্য প্রবাসী স্বামীকে আমার বিয়ে করতে ইচ্ছে করে না। কি লাভ, এক যুগ যদি সে বিয়ের পর প্রবাসেই থাকে। আমার এই যৌবনত্ব, নবীত্ব, এই ভালো লাগা, এই সময় চলে গেলে কি আর পরে যাত্রা হয়? সব মিলে পরে খেসারত দিতে হয়, কিন্তু উপায় থাকে না, সময়ের কাজ সময়ে করতে হয়। এদিক দিয়ে নয়ন আমাকে খুব সহযোগিতা করছিল। এই পর নয়ন একাধারে পড়াশোনা চালিয়ে দিতে লাগলো। নয়নের পড়াশোনায় আরও মন বসে গেল, আর উদাসীন ভাব নেই, এক্সট্রা কোনো টেনশন ওর মনে ছিল না। পাশাপাশি ওর মামা তো ফোন করে মাঝে মধ্যে আমার কাছে খোঁজ নিত। আমি বলতাম, ও খুব ভালো ছেলে, ও মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সংসারের যতটুকু কাজকর্ম একটা ছেলে থাকলে করতো, নিজ দায়িত্বে সেটা করতে হয়, ও করে ফেলে, কিছু বলতে হয় না, বেশ ভালো দায়িত্ববান ছেলে। তবু ওর মামা আমাকে বলতো, দেখো ওর সেবা যত্ন ঠিকঠাক করে, ওকে ভালো করে খাইয়ে দেয়, দেখে খেয়াল খুশিতে রেখো, ও বড্ড লাজুক ছেলে। কিন্তু আমি মনে মনে বলতাম, তোমার সেই লাজুক ছেলের আছে নাকি?
ও এখন বড্ড চালাক চতুর হয়ে গেছে। ওকে আমি সেটা তৈরি করে নিছি আর নিজের প্রয়োজনে। যাই হোক, নন এখন থেকে প্রতিনিয়ত পড়াশোনা শেষে ওর অভ্যাস হয়ে গেছিল এটা। আমাকে বলতো, আমার একা একা ঘুমে ধরছে না, হয় তুমি এই রুমটাতে আসো, নাহলে আমি তোমার কাছে যাই, গল্প গুজব করি। আর আমি এটাই চাইতাম। সপ্তাহে প্রায় 4 দিন 5 দিন ও আমাকে এইভাবে খুশি করত, ওর সাথে গল্প গুজব করে কমপক্ষে এক রাতে 2-3 বার ঢোল ডগর বাজিয়ে হাসি খুশি করে খাট গজর নজর গ্যাট খুব আওয়াজ করে ভাঙচুর করে একদম, তারপরে 2জন হাসি রস্য করে যে যার মতো ঘুমিয়ে পড়তাম। ঘানটা জুড়ে যেত। এইভাবে 3টা বছর অতিবাহিত হয়ে গেল। নয়নকে ছাড়া আমার ভালো লাগে না, আমিও নয়নকে ছাড়া, নয়নও আমাকে ছাড়া থাকতে পারে না। এক পর্যায়ে নয়ন যখন পড়াশোনা শেষে ভার্সিটিতে যাবে, অনেক দূরে যেতে হবে, নয়ন আর সেখানে যেতে চায় না। ইতিপূর্বে আমার স্বামীর বাড়ি আসার সময় হয়ে গেল। আমার স্বামী বাড়িতে চলে আসবে। আমি বললাম, দেখো তুমি যদি বাড়িতে আসো না, এবার কিন্তু দেশে ফিরে আর আমি যেতে দেব না। আমি আর কতকাল এভাবে একা থাকবো? বিয়ের পরে এবং একটা সন্তানাদি হলো না, বাবা মায়ের কাছে জব দিতে করতে হচ্ছে আমাকে। স্বামী বলল, হ্যাঁ গো, আর একটা বার এবার দেশে যাব, একটা বার ঘুরে এসে আর 3টা বছর প্রবাসে থেকেই চলে আসবো, আর কখন আসবো না। আমি বললাম ঠিক আছে। কিন্তু আমার স্বামীর বাড়ি আসার সময় হতে হতে তার আগেই হঠাৎ করে একদিন আমাকে বলল, আমি ভীষণ অসুস্থ, আমার বুকে জ্বালাপোড়া করে, পেটটা কেমন ফুলে গেছে, শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আর আশেপাশের লোকজন তাকে চিকিৎসাখানায় নিয়েও গেছিল, প্রবাস বাড়ি তো। আমি ভীষণ চিন্তিত ছিলাম, শুধু এটাই বলেছিলাম, যত টাকা লাগে নিজের আগে চিকিৎসা করো, আগে শরীর বাঁচাও, সুস্বাস্থ্য নিয়ে ওখানে থেকে কাজকর্ম করো। সে আসলে চিকিৎসা করেছিল, সবই চলছিল, কদিন দেশটাও ছিল। হঠাৎ করেই খবর আসলো সে আর বেঁচে নেই, হৃদরোগে আক্রান্ত হয়ে সে পরপারে চলে যায়। যা হোক, তার সমাধি হলো, সব হলো। জীবনের একটা যেন সময়, একটা মোড়, সব কিছু যেন উল্টা পাল্টা কেমন যেন হয়ে গেল। ভাবলাম হয়তো বিধাতার কাছে আমি মনে হয় নিশ্চয়ই কোনো অন্যায় করেছি, অনেক পাপ করে ফেলেছি। এই জন্যই তো হয়তো দাম্পত্য জীবনের স্বামীর সুখ আহ্লাদ কোনো কিছু বোঝার আগেই আমার কাছ থেকে তাকে কেড়ে নিয়েছে, আর এটাই আমার সাজা। না, আর আমি ভুল করব না। কিন্তু আর উপায় কি? স্বামীর সমাধির পরে আমাকে আমার বাড়ি থেকে আসলে খুব করতে লাগলো। স্বামী বেঁচে না থাকলে কি আর সন্তানাদি না হলে তার মেয়েকে তার স্বামীর বাড়িতে ফেলে রাখে? এখানে একলা বাড়ি। আমি চিন্তা করলাম কি করি। স্বামীর সমাধির পরেও 4-5টা মাস আমি এখানে পড়ে আসি, পাশাপাশি নয়ন এখানেই থাকতো। একদিন নয়নকে বললাম, না, তোমার মামা যেহেতু বেঁচে নেই, এখন আমাকে তো আমার বাবার বাড়িতে চলে যেতে হবে। হয়তো আর কোনোদিন তোমাদের সাথে কারোর সাথে আমার দেখা হবে না। বাবা মা নিশ্চয় তার মেয়েকে বাড়িতে ফেলে রাখবে না, কোথাও না কোথাও একটা ছেলে জুটি বিয়ে শাদী দিয়ে দেবে। এটাই মেয়েদের জীবন। তুমি কি বলো? তোমার কি কিছু এখানে করার আছে? নয়ন বলল, না, আমি তোমাকে যেতে দেব না, তবে এখানেও থাকতে হবে না তোমাকে। আমি বললাম, তাহলে? বলো, আর কিছুটা দিন অপেক্ষা করো। আমি কয়েকটা কোম্পানিতে কাগজপাতি জমা দিছি, আমার একটা চাকরি হবেই, আর চাকরি হলেই বড় মাপের চাকরি হবে এবং অনেক টাকা স্যালারি পাবো, আর তা দিয়ে বেশ আমার ভবিষ্যৎটা ভালো যাবে। আর সেখানে আমি একটা যুবতী মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না, তোমার মতো একটা অসহায় মেয়েকে। মানে মামা যেহেতু বেঁচে নেই, এখন তো তুমি পরের মেয়ে, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? তুমি আজ যদি বাবার বাড়িতে চলে যাও, তুমি পর, আমি পরের ছেলে, আমি আমার বাড়ি চলে যাব, কোনো সম্পর্কই থাকলো না। কিন্তু
আমি তোমাকে তিলে তিলে এই মনের গভীরে জায়গা করে দিয়েছি, তোমাকে অনেক ভালোবাসি। আর সে যেহেতু বেঁচেই নেই, এখন তো আর আপত্তি করে লাভ নেই। আমি তো তোমাকে চাইলে জীবন সঙ্গিনী করতে পারি, আর সেখানে যদি তোমার কোনো আপত্তি না থাকে ব্যাস তাহলেই হয়ে গেল। তবে একটু অপেক্ষা করতে হবে। আমি বললাম না, আর অপেক্ষা করতে দেবে না আমার বাবা মা। আর তাদের আমি কি করে বলবো যে আমি তোমার সাথে এইটা করবা, এই জন্য এখানে পড়ে আছি? আমি বুঝাইতে পারবো না। তার চেয়ে বলে কি, আমার স্বামী সারা জীবনের সঞ্চিত টাকা অ্যাকাউন্টে যা জমানো আছে সেটা আমার নামে। আমি সেখানে চাইলেই 4 লক্ষ টাকা উঠে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারি। আমি বলি কি, এই বাড়ি ছেড়ে যদি অন্য কোথাও একটা জায়গায় আমাকে নিয়ে বাসা ভাড়া থাকো, তোমার ততদিনে খরচ আমি চালিয়ে নিতাম, এবং তোমার বড় চাকরি বাকরি পাইতেও যদি কিছু টাকা পয়সা লাগতো সেটা প্রয়োজনে আমিই দেব। তবে তোমাকে একটা চাকরি নিজের ভবিষ্যৎ জীবনটা ভালোভাবে কাটানোর জন্য পেতেই হবে। আর আমি তোমার সারা জীবনের সহধর্মিণী হয়ে থাকতে যাই। তুমি আমার জন্য একটা পারফেক্ট পুরুষ, পারফেক্ট ছেলে। এতদিনে তোমার সাথে এভাবে থেকে থেকে যা বুঝেছি, তুমি আমাকে একদম মন জুগিয়ে তৃপ্তি দিতে পারো, মন মিটিয়ে আমার সাথে সংসার করতে পারবে। তুমি আমার যোগ্য। তোমাকে আমি হাতছাড়া করতে চাচ্ছি না। পাশাপাশি এই সুযোগটা তুমি কাজে লাগাইতে পারো। দেখো না, তুমি গরিবের ছেলে, এতটুকু সুযোগ তোমাকে কেউ দেবে না। তোমার যদি 2-4-5 লক্ষ টাকার দরকার হয় চাকরি পেতে, তোমার বাবা মার হয়তো এই সামর্থ্যটা নেই আমার জানা মতে, কিন্তু আমি তোমাকে দেব। তবে অতি দ্রুত এই বাসা ত্যাগ করতে হবে। একটা বাসা দেখো, সেই ফ্ল্যাটের যত ভাড়া লাগে আমি দেব। তোমার চিন্তা কিসের? তুমি যতদিন চাকরি বাকরি না পাচ্ছ আমি তোমাকে চালিয়ে নেব, সেই অ্যাবিলিটি আমার আছে। নয়ন বলল ঠিক আছে, তাহলে তাই করব। তারপরে ঠিক ওর ভার্সিটির আশেপাশে সুন্দর একটা দামি ফ্ল্যাট নিয়ে আমি নন থাকতে লাগলাম। নন বেকার, ওর স্টুডেন্ট লাইফ, কিন্তু চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে। হঠাৎ করে একটা দিন ওর অ্যাপার্টমেন্ট কার্ড আসলো, ওর চাকরি হয়ে গেছে। ততদিনে ওকে নিয়ে আমি ছিলাম। তারপরে নন ঠিক হঠাৎ করে আমাকে বাড়িতে ঢুকেই চুরি দূরে উতাল পাতাল আদর, সেবা যত্ন। আমি হতবাক হয়ে গেলাম আর বললাম, কি হয়েছে হঠাৎ তোমার? এত খুশি বাড়িতে ঢুকে আজকে বলা নেই ক নেই এভাবে আমাকে জড়িয়ে আদর করছো? কি হয়েছে কি আগে সেটা তো বলো। নয়ন বলল, জান পাখি, আমার বড় মাপের সরকারি চাকরি হয়ে গেছে, আর আমি আর কোনো টেনশন করতেছি না। আমার সিবি, আমার লেখাপড়ার রেজাল্ট সব সময় সব কিছুতে ভালো ছিল, ফার্স্ট ক্লাস ছিল। এই জন্য কোনো টাকা পয়সা খুচরা যে চাকরি নিতে হয়নি, এমনিতেই হয়ে গেছে। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা আজকেই নয় কালকেই কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলি। নয়ন বলল ঠিক আছে। তারপরে পরের দিন ঠিকঠাক করে যায় কাজী অফিসে গিয়ে দুজন বিয়ে শাদি করে। এত সুন্দর করে নয়ন তার বন্ধুদের ডেকে নিয়ে এসে সেই ফ্ল্যাট বাড়িতে বাসর সাজিয়েছিল না। আর সেদিন আমাকে সারাটা রাত মন ভরে কত যে আদর ভালোবাসা তৃপ্তি দিয়েছিল, সুখী করেছিল। ওর বড় এটা দিয়ে না আমি একদম পুরো খুশিতে মেতে উঠি। মনটা খুব বড় এবং সহজ সরল ওর। আর ওর জীবনে আমি সারাটা জীবন থাকতে পারবো, ওকে আমি আমার জীবন সঙ্গী করতে পারবো, এটা আমার কল্পনাও কখনো ভাবিনি। কিন্তু বিধাতার কি নীলে খেলা, কোথায়কার জল কোথায় গড়িয়ে দিল। আমার জীবনে উপরওয়ালা একটা অন্ধকার নামিয়ে দিল, আবার এতই পরিষ্কার করে দিল চাঁদের আলো দিয়ে যে আমার ভবিষ্যৎটা যেন খুব উজ্জ্বল। আমি একটা শিক্ষিত সুদর্শন একটা ছেলের সাথে সারাটা জীবন কাটাইতে পারবো। কি হিরোর মতো একটা, রাজপুত্রের মতো একটা ছেলে, তার সাথে সংসার করা আমার একটা ভাগ্যের ব্যাপার। আমি ঠিক ওর সাথে যখন
সংসার করতে লাগলাম। আমার জীবনে আর কোনো চাপ ছিল না। ও আমাকে প্রতি রাতেই সুখী করত, আর আমি যেন কতদিনের অভাব মিটিয়ে নিতে লাগলাম। মানে বিয়ের পরে জীবনে কখনো স্বামীকে কাছে পাইনি তো। আর এখন তো আর কোনো এক্সট্রা টেনশন চিন্তা নেই যে কে দেখবে, কে কি বলবে, কোনো ভয় নেই। ওর আমি বিবাহিত স্ত্রী, ও আমার স্বামী। চুটিয়ে সংসার করতে লাগলাম। ও চাকরিতে কিছুদিন পরে জয়েন করলো, ঠিকঠাক চাকরি করতে লাগলো, মাস শেষের অনেক টাকা স্যালারি, একটা সুখময় জীবন। অবশেষে বললাম না, আমাদের সবই তো হলো। এই জীবনে সন্তানাদি পাইনি, পিছনের দিনকে ভুলতে তুমি অতি দ্রুত আমাকে একটা সন্তান দাও। নয়ন বলল, এত তাড়াতাড়ি? জীবনে তো একটু এনজয় করে নি। আমি বললাম, না না, এর মধ্যেই এনজয় করা যাবে। তবে আমি তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা যখন যা তোমার লাগবে আমি পূরণ করব। আর কত যে স্টাইল জানো তুমি, আমার তো প্রাণ ভরে যায়। দেখছো কোথেকে এসব গ্রামের ছেলে? ভেবেছিলাম হাপা গোবা, এখন দেখছি হীরের টুকরো ছেলে। তো সংসার করতে করতে ঠিক 1-1.5 বছরের মাথায় আমি মা হতে চলেছিলাম। তারপরে আমার একটা কন্যা সন্তান হলো। ঠিক পরের বছরে গিয়ে আবারও একটা ছেলে সন্তান হলো। একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি ফ্ল্যাট বাড়িতে নয়নের সাথে সংসার করছি। কত স্বাচ্ছন্দ্য বোধে, কোনো অভাব অভিযোগ কোনো কিচ্ছু নেই। আর বাড়িতে সব কথা আমি ভেঙে চুরে জানিয়েছি। আমার ভবিষ্যতের কথা ভেবে তোমরা হয়তো এটা করতে, ভবিষ্যৎ প্ল্যান আমি তার আগেই ব্যবস্থা করেছি। বাড়ি থেকে সবাই সম্মতি জানালো। এবার নয়নের পালা। নয়নকে বললাম, শোনো, আমি তোমার সাথে সংসার করছি, কিন্তু ব্যাপারটা পুরোটাই উল্টো। ইতিপূর্বে তোমাদের মা বাবা সবার সাথে আমার একটা অন্য সম্পর্ক ছিল, সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে সাজিয়ে নিয়েছি। ব্যাপারটা তুমি তাদের ম্যানেজ করবে, এটা আমি পারবো না। নয়ন বলল, 2টা সন্তান হয়ে গেছে, এখন কে কি বলবে সেটা আমি দেখব। আস্তে আস্তে করে নয়ন সবাইকে ম্যানেজ করে ফেললো, কিন্তু আমরা কোথাও যেতাম না। নয়নের চাকরিস্থলে থেকে ওখানে চাকরি করতো, ফ্ল্যাটে থাকতাম, সন্তান আদি মানুষ করতে লাগলাম। নিজের ভবিষ্যৎটা খুব সুন্দরভাবে চলতে লাগলো। আর আমার লাইফে আসলে যা হওয়ার কথা না, যা পাওয়ার কথা না, আমি যেন পরিপূর্ণ একটা উজ্জ্বল সেটেলমেন্ট লাইফ পেলাম। তো বন্ধুরা, বিধাতা চাইলে রাতকে দিন, দিনকে রাত বানাইতে পারে। জীবনের মোড় কখন কোন মানুষের কোন দিকে নেবে কেউ আমরা বলতে পারি না। ঠিক আমার বেলায় তাই হয়েছিল। আমার হবার কথা ছিল কি, সংসার করতে আসলাম কোথায়, আর কোন ওসিলায় কোন দিকের পানি কোন দিকে গড়ালো, কোন দিকে যে মন নিয়ে আজকে আমি সংসার করছি। উপরওয়ালার দয়ায় কে কোন হালে কখন দাঁড়াবে কেউ জানি না আমরা। আজকে রাস্তার ভুকির কালকে রাজা, এটাই তো দুনিয়ার নীতি। তো বন্ধুরা, আমার জীবনের আসলে ঘটনা যতটুকু ছিল সংক্ষিপ্ত আকারে তোমাদের তবুও লং হয়ে গেছে, তোমাদের বলতে পেরে আমি খুব আনন্দিত এবং খুশি হয়েছি। তো এই গল্পটা আসলে শুনে তোমরা কতটুকু বিনোদন পেয়েছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের ইতিপূর্বে দর্শক না হয়ে থাকো, যদি নতুন হয়ে থাকো, তাহলে এইরকম প্রতিনিয়ত বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটা অন্যের কাছেও পৌঁছে দেবে। ফিরছি আবার নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। ঈদের এই শুভকামনায় ছুটি ঘন আবেগ সুন্দর একটা সুখময় সময়ে তোমরা যে যার মতো সুন্দর সময় কাটাবে এই প্রত্যাশায় আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।